ডিয়ার স্টুডেন্টস, তোমরা দেখছো সায়েন্স ফ্রেন্ড ইউটিউব চ্যানেল। আজ আমি তোমাদের সঙ্গে 2018 সালে যে মাধ্যমিক পরীক্ষা হয়েছিল সেই মাধ্যমিক পরীক্ষার ভৌতবিজ্ঞান কোশ্চেনটার গ্রুপ ডি পার্টটা নিয়ে আলোচনা করব। গ্রুপ ডি পার্টের আমি 1 থেকে 8 পর্যন্ত করিয়ে দিয়েছি। তোমরা যদি সেই ভিডিওটা দেখে না থাকো অবশ্যই কিন্তু প্লেলিস্ট থেকে গিয়ে দেখে নিও। এবং 2019 সালেরও আমি কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি আলোচনা করে দিয়েছি। তোমরা যদি সেই ভিডিওগুলো দেখে না থাকো অবশ্যই কিন্তু প্লেলিস্ট থেকে দেখে নিও। দেখো, আজ আমি শুরু করব 4 দাগের 9 থেকে। প্রথম কোশ্চেনটা কি বলেছে দেখে নিই। কোনো মৌলের পরমাণুর আয়নাইজেশন শক্তি বলতে কি বোঝায় সেটা বলেছে। আর একটা কোশ্চেন এর সঙ্গে কি আছে না, লিথিয়াম, রুবিডিয়াম, পটাশিয়াম, সোডিয়ামকে আয়নাইজেশন শক্তির ঊর্ধ্বক্রমে সাজাও। ঠিক আছে, তাহলে প্রথম কোশ্চেনটা দেখো কি লিখেছি কি, সর্বনিম্ন শক্তিস্তরে থাকা কোনো মৌলের একটি বিচ্ছিন্ন গ্যাসীয় পরমাণুর যোজন কক্ষে থাকা ইলেকট্রনটিকে নিউক্লিয়াসের আকর্ষণ থেকে সম্পূর্ণরূপে মুক্ত অপসারিত করে অসীম দূরত্বে নিয়ে যেতে পরমাণুটিকে ধনাত্মক আধান বিশিষ্ট ক্যাটায়নে পরিণত করতে যে ন্যূনতম শক্তির প্রয়োজন হয় তাকে ওই মৌলের আয়নাইজেশন শক্তি বলে। ঠিক আছে, দেখো আমি তোমাদের একটি ছবি এঁকে বুঝিয়ে দিচ্ছি যে আয়নাইজেশন শক্তি জিনিসটা কি। ধরো এইটা হচ্ছে একটা বিচ্ছিন্ন পরমাণুর, ঠিক আছে, তাহলে এই মাঝে যেটা ছোট অংশটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে নিউক্লিয়াস, আমি পজিটিভ চার্জ দিচ্ছি। আর নিউক্লিয়াসের বাইরের কক্ষে কি থাকে, ইলেকট্রন থাকে। ঠিক আছে, এইটা ধরো যে আমি আর একটা কক্ষ আঁকছি, সেটা হচ্ছে সবচেয়ে বাইরের কক্ষে থাকা কক্ষ, মানে সবচেয়ে বাইরের কক্ষ। সেই কক্ষে যে ইলেকট্রনগুলো থাকে সেগুলোকেই বলা হয় যোজন কক্ষে থাকা ইলেকট্রন। ঠিক আছে, সেই যোজন কক্ষে থাকা ইলেকট্রনটি এই নিউক্লিয়াসের অনেকটা দূরে থাকে, ফলে কি না আকর্ষণ ততটা কিন্তু থাকে না যতটা নিউক্লিয়াসের কাছে থাকে ইলেকট্রনগুলি। ঠিক আছে, আশা করি এইটুকু বুঝতে পেরেছো তোমরা। এবার যে যোজন কক্ষে ইলেকট্রনগুলি থাকে সেই ইলেকট্রনগুলিকে যে ন্যূনতম শক্তি প্রয়োগ করে নিউক্লিয়াসের থেকে, মানে নিউক্লিয়াসের আকর্ষণ থেকে দূরে নিয়ে চলে যাওয়া হয়, এবং যেই নিউক্লিয়াসটাকে আমি যেই ইলেকট্রনটাকে আমি বের করে দিচ্ছি তার মানে কি হয়ে যাচ্ছে, পরমাণুটার ইলেকট্রন ঘাটতি দেখা দিচ্ছে, যার মানে কি হচ্ছে না পজিটিভ চার্জ কিন্তু পরিণত হয়ে যাচ্ছে। ঠিক আছে, যদি একটা ইলেকট্রন আমরা নির্গত করি তাহলে একটা পজিটিভ চার্জ হবে, যদি দুটো ইলেকট্রন বের করি তাহলে কিন্তু দুটো পজিটিভ চার্জ হবে। এইভাবে কিন্তু একটা পরমাণুর পজিটিভ চার্জ বা ক্যাটায়নে পরিণত হয়। তাহলে কি বললাম না, ইলেকট্রনটাকে বের করতে যোজন কক্ষে থাকা যে ন্যূনতম শক্তি প্রয়োজন হয় তাকেই বলা হয় ওই পরমাণুর আয়নাইজেশন শক্তি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো, এটা যেহেতু 2 নম্বরের কোশ্চেন, আমাকে একটা কি সমীকরণের সাহায্যে কিন্তু এইটাকে বোঝাতে হবে। ঠিক আছে, তাহলে সমীকরণটা দেখো কি লিখেছি, এক্স যেটা একটা বিচ্ছিন্ন গ্যাসীয় পরমাণু। ঠিক আছে, তাহলে বিচ্ছিন্ন গ্যাসীয় পরমাণু, এখানে জি দ্বারা আমি গ্যাসটা ডিনোট করছি, প্লাস আয়নাইজেশন শক্তি, কারণ এই বিচ্ছিন্ন গ্যাসীয় পরমাণু থেকে যে যোজন কক্ষে ইলেকট্রনটি থাকে সেটিকে বের করার জন্য আমাকে আয়নাইজেশন শক্তি দিতে হচ্ছে। তার ফলে কি হচ্ছে না, এই যে বিচ্ছিন্ন গ্যাসের পরমাণুটা সেটা একটা ধনাত্মক চার্জ বিশিষ্ট আয়নে পরিণত হচ্ছে, যেটাকে বলা হচ্ছে গ্যাসীয় ক্যাটায়ন। ঠিক আছে, তাহলে এক্স পজিটিভ লিখে দিচ্ছি, আর এখানে দেখো পাশে কিন্তু আমি জি যেরকম আছে সেরকমই রেখে দিচ্ছি, অর্থাৎ গ্যাস। আর যেহেতু আমি ইলেকট্রনটাকে বের করছি তার সঙ্গে একটা ইলেকট্রন তৈরি হচ্ছে, সেই কারণে কিন্তু ই মাইনাস আমি লিখে দিলাম। তাহলে এইটা হচ্ছে আমার আয়নাইজেশন শক্তির পুরো ব্যাপারটা। এবার যে পরের কোশ্চেনটা আছে যে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম একে আয়নাইজেশন শক্তির ঊর্ধ্বক্রমে সাজাতে বলছে, অর্থাৎ কি না বড় থেকে ছোট অনুযায়ী সাজাতে হবে। ঠিক আছে, আয়নাইজেশন শক্তি তোমরা জানো যে যত ওপর থেকে নিচের দিকে যাওয়া যায় ততই কিন্তু কমে যায়। কারণ কি, কারণ আকার বড় হয়, ওপর থেকে যত নিচের দিকে আসবে। এবার দেখো, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম এই 4টে ধাতুকে আমি যদি পরপর সাজাই তাহলে এটা একটা শ্রেণীতে অবস্থিত। তার মানে আমি কি বললাম, যত ওপর থেকে নিচের দিকে আসবে আয়নাইজেশন শক্তি তত কমবে। তার মানে কার সব থেকে বেশি হচ্ছে, সেটা কিন্তু লিথিয়ামের সব থেকে বেশি হচ্ছে। তাহলে তোমরা কি লিখবে, যে আয়নাইজেশন শক্তি ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। তাহলে প্রথম লিখবে লিথিয়াম গ্রেটার দেন, তারপরে দেখো কি আছে, সোডিয়াম আছে,
তারপরে কে আছে, পটাশিয়াম আছে, তারপরে কিন্তু রুবিডিয়াম আছে। তাহলে এই সিরিজটা কিন্তু তোমরা লিখে দেবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার পরে কোশ্চেনটা দেখো, পরে কোশ্চেনটা কি বলেছে, হাইড্রোজেনের ধর্মের সঙ্গে গ্রুপ 1 মৌলগুলির একটি ধর্মের, মানে গ্রুপ 1 মৌলগুলির সঙ্গে যে হাইড্রোজেনের ধর্মের সাদৃশ্য আছে তার একটা ধর্ম লিখতে বলেছে, এখানে দেখো একটি লেখা আছে, এবং গ্রুপ 17 মৌলগুলির দুটি ধর্মের সাদৃশ্য উল্লেখ করো। আর গ্রুপ 17-এর মৌলগুলির সঙ্গে হাইড্রোজেনের যে ধর্মের সাদৃশ্য আছে তার দুটি ধর্ম লিখতে বলেছে। তাহলে প্রথম দেখো আমি গ্রুপ 1-এর সঙ্গে হাইড্রোজেনের সাদৃশ্যটা লিখছি। আমি লিখেছি যে হাইড্রোজেনের সঙ্গে গ্রুপ 1-এর সাদৃশ্য, এটা তোমরা এইভাবে একটু লিখে আন্ডারলাইন করে দেবে। এটাকে অন্য কালিতেও লিখতে পারো, বা সময় যদি না থাকে তোমরা একই পেনেও কিন্তু লিখতে পারো। তাহলে দেখো একটা ধর্ম লিখতে বলেছে, আমি একটাই লিখেছি। ক্ষার ধাতু, গ্রুপ 1-এ যে ধাতুগুলো থাকে তাদেরকে বলা হয় কি না, ক্ষার ধাতু। সেই কারণে দেখো ক্ষার ধাতু লিখে আমি কিন্তু পাশে ব্র্যাকেটে লিখে দিয়েছি গ্রুপ 1। তাহলে ক্ষার ধাতুর সঙ্গে ক্ষার ধাতুর মৌলগুলির মতো হাইড্রোজেনও কিন্তু বিজারক দ্রব্য। অর্থাৎ গ্রুপ 1-এর যে ধাতুগুলো থাকে সেইগুলো কি বিজারক দ্রব্য, আর হাইড্রোজেনও কিন্তু বিজারক দ্রব্য। তাহলে এটা একটা আমি ধর্মের সাদৃশ্য লিখেছি, তোমরা এটাও লিখতে পারো বা অন্য সাদৃশ্যও কিন্তু লিখতে পারো। এবার আসছে গ্রুপ 17-এর সঙ্গে সাদৃশ্য, একইভাবে লিখেছি দেখো হাইড্রোজেনের সঙ্গে গ্রুপ 17-এর সাদৃশ্য। ঠিক আছে, প্রথমটা কি লিখেছি, গ্রুপ 17 বা হ্যালোজেন মৌলগুলির মতো হাইড্রোজেন দ্বিপরমাণু গ্যাসীয় অধাতব মৌল। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে হাইড্রোজেনটাকে আমরা সবসময় লিখি কিন্তু H2 হিসাবে। কেন, কারণ হাইড্রোজেন দেখো দুটো পরমাণু নিয়ে তবেই কিন্তু হাইড্রোজেনের একটা অণু তৈরি হচ্ছে। এটা হচ্ছে অণুকে বোঝায়, আর এই নিচেরটা কিন্তু পরমাণু সংখ্যাকে বোঝায়। তার মানে এখান থেকে কি বোঝাচ্ছে না, দুটো হাইড্রোজেন পরমাণু নিয়ে তবেই কিন্তু হাইড্রোজেন আমার একটা এক অণু হাইড্রোজেন তৈরি হচ্ছে। ঠিক আছে, আর হাইড্রোজেন তোমরা জানো সবসময় গ্যাস, সেই কারণে এখানে দ্বিপরমাণু গ্যাসীয় অধাতব মৌল বলা হচ্ছে। আর গ্রুপ 17-এর মৌলগুলিকে তোমরা জানবে যে সবসময় কিন্তু হ্যালোজেন মৌল হিসাবে বলা হয়, সেই কারণে আমি কিন্তু বা দিয়ে দেখো হ্যালোজেন মৌলগুলো লিখেছি। এবার আসছি 2 নম্বর পয়েন্টটা, হ্যালোজেন মৌলগুলির মতো হাইড্রোজেনও ধাতুর সঙ্গে যুক্ত হয়ে ধাতব হ্যালাইড গঠন করে। ঠিক আছে, তাহলে এটাও একটা হ্যালোজেন মৌলগুলির ধর্ম, সঙ্গে কিন্তু হাইড্রোজেনেরও ধর্ম। এবার আসছি দেখো পরের কোয়েশ্চেনটা, পরের কোয়েশ্চেনটা যেটা আছে সেটা আমরা একটু দেখে নিই। দেখো পরের কোয়েশ্চেনটা কি বলেছে, পরের কোয়েশ্চেনটা বলেছে যে 4-10-এরটা তড়িৎ বিশ্লেষণের সাহায্যে অ্যালুমিনিয়ামের নিষ্কাশনের জন্য যে গলিত মিশ্রণের তড়িৎ বিশ্লেষণ করা হয় তাতে বিশুদ্ধ অ্যালুমিনিয়াম ছাড়া আর কি থাকে। আর কি বলেছে, এই তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোড হিসেবে কি কি ব্যবহৃত হয় সেটাও কিন্তু জানতে চেয়েছে। তাহলে দেখো কি লিখেছি আমি, তড়িৎ বিশ্লেষণের সাহায্যে অ্যালুমিনিয়াম নিষ্কাশনের জন্য যে গলিত মিশ্রণের তড়িৎ বিশ্লেষণ করা হয় তাতে বিশুদ্ধ অ্যালুমিনিয়াম ছাড়া ক্রায়োলাইট, যার পার্সেন্টেজটা হচ্ছে 60%, আর ফ্লুওস্পার মেশানো থাকে, যেখানে ফ্লুওস্পারের পরিমাণটা হচ্ছে 20%। ঠিক আছে, অনেক সময় কিন্তু এই বিশুদ্ধ অ্যালুমিনা ইস্টু ক্রায়োলাইট ইস্টু ফ্লুওস্পারের অনুপাত্র কিন্তু লিখতে দেয়, তোমরা কিন্তু সেই অনুপাত্র মুখস্থ করে রাখবে। এটা প্রথম কোশ্চেনটা হয়ে গেল। এবার আসছে দ্বিতীয় কোশ্চেনটা, যেটা বলেছে এই যে অ্যালুমিনিয়াম আমরা নিষ্কাশন করছি সেখানে কোনটা ক্যাথোড কোনটাকে অ্যানোড হিসেবে ব্যবহার করা হচ্ছে। আমি কি লিখেছি, এই তড়িৎ বিশ্লেষণে গ্যাস কার্বন নির্মিত হচ্ছে ক্যাথোড, অর্থাৎ ক্যাথোডরা হচ্ছে গ্যাস কার্বন। ঠিক আছে, আর যেটা অ্যানোড হিসেবে ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে গ্রাফাইট দণ্ড কিন্তু ব্যবহার করা হচ্ছে। তাহলে একটা ক্যাথোড আর একটা হচ্ছে অ্যানোড আমি লিখে দিলাম। এবার আসছি দেখো পরের কোশ্চেনটা কি বলেছে, পরের কোশ্চেনটা বলেছে হেবার পদ্ধতিতে অ্যামোনিয়ার শিল্প উৎপাদনের শর্তাবলী সমিত রাসায়নিক সমীকরণ লেখো। এই হেবার পদ্ধতিতে তোমরা মনে রাখবে যে অনেক সময় কোশ্চেন পড়ে যে অ্যামোনিয়ার শিল্প উৎপাদনের পদ্ধতিটার নাম কি, তখন তোমাদের বলতে হবে কিন্তু হেবার পদ্ধতি। হেবার পদ্ধতির শর্তগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, সুতরাং হেবার পদ্ধতিটা তোমরা কিন্তু ভালো করে মানে কত টেম্পারেচার কত চাপ এইগুলো কিন্তু তোমরা ভালো করে মনে রাখবে। ঠিক আছে, দেখো কি লিখেছি, হেবার পদ্ধতিতে অ্যামোনিয়ার শিল্প উৎপাদন শর্তগুলো কি, অনুঘটক কিন্তু এখানে একটা প্রয়োজন হয়। কি অনুঘটক, সেটা হচ্ছে আয়রন চূর্ণ অনুঘটক লাগে। আর এখানে কিন্তু উদ্দীপকেরও প্রয়োজন হয়। উদ্দীপকটা কি না, K2O প্লাস Al2O3 চূর্ণ। ঠিক আছে, উদ্দীপক লাগলে
অনুঘটক লাগলো, উদ্দীপক লাগলো, আর টেম্পারেচার দেখব এবং চাপটা দেখব কত। ঠিক আছে, দেখো এখানে কি মানে কীরম করে বিক্রিয়াটাকে ঘটানো হচ্ছে। উদ্দিষ্ট অনুঘটক ও উদ্দীপক ব্যবহার করে 1:3 অনুপাতে বিশুদ্ধ ও শুষ্ক নাইট্রোজেন ও হাইড্রোজেন গ্যাসের মিশ্রণকে 200 বায়ুমণ্ডলীয় চাপ আর উষ্ণতাটা কত 450 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত করে অ্যামোনিয়া তৈরি করা হয়। অনেক সময় কোশ্চেন পড়ে যে হেবার পদ্ধতিটা লেখো, এইভাবে কোশ্চেনটা পড়ে যে অ্যামোনিয়ার শিল্পোৎপাদনের হেবার পদ্ধতিটা লেখো। তখন তোমাদের কি লিখতে হবে, শর্তগুলো এরকমভাবে লিখবে। লেখার পর লিখবে যে উদ্দিষ্ট মানে কি, উপরের যেগুলো আমি উল্লেখ করেছি, তাহলে উদ্দিষ্ট অনুঘটক ও উদ্দীপক ব্যবহার করে এখানে নাইট্রোজেন আর হাইড্রোজেন কত পরিমাণে ব্যবহার করা হচ্ছে। নাইট্রোজেন হচ্ছে 1 অণু আর হাইড্রোজেন দেখো 3 অণু, সেই কারণেই কিন্তু 1:3 অনুপাত আমি লিখলাম। এই অনুপাতটাও কিন্তু তোমরা গন্ডগোল করে ফেলবে না, কারণ আমি বারবার বলছি হেবার পদ্ধতি হচ্ছে একটা মানে বিশেষ পদ্ধতি, যেটা শুধুমাত্র অ্যামোনিয়ার শিল্প উৎপাদনের জন্যই কিন্তু ব্যবহার করা হয়। ঠিক আছে, সুতরাং এর প্রত্যেকটা লাইন তোমরা ভালো করে মনে রেখে দেবে। তাহলে নাইট্রোজেন ও হাইড্রোজেন, যেটা নাইট্রোজেন হচ্ছে 1 অণু আর হাইড্রোজেন 3 অণু বিক্রিয়া করে কি তৈরি করছে না 2 অণু কিন্তু অ্যামোনিয়া তৈরি করছে। আর এই বিক্রিয়াটা উভমুখী বিক্রিয়া বলেই আমি কিন্তু উভমুখী চিহ্নটা দিয়ে দিয়েছি, এটা হচ্ছে উভমুখী চিহ্ন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আসছি পরের কোশ্চেনটা, দেখো পরের কোশ্চেনটা কি বলেছে। পরের কোশ্চেনটা বলেছে একটি জৈব যৌগের আণবিক সংকেত C2H4O2, যৌগটি জলে দ্রাব্য এবং যৌগটি জলীয় দ্রবণে সোডিয়াম বাইকার্বনেট, মানে দেখো এখানে এই CO3 যেটা হচ্ছে সেটা হচ্ছে বাইকার্বনেট একটা কার্যকরী মূলক। ঠিক আছে, তাই বললাম যে সোডিয়াম বাইকার্বনেট যোগ করলে কার্বন ডাই অক্সাইড নির্গত হয়। জৈব যৌগটিকে শনাক্ত করো। এই কোশ্চেনগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এবং মানে যে বেসিক জিনিসগুলো আমি যখন বোঝাবো ভালো করে খেয়াল করবেন। আর কি বলেছে, জৈব যৌগটির সঙ্গে ইথানলের বিক্রিয়া শর্ত ও সমিত রাসায়নিক সমীকরণ সহ লিখতে বলেছে। দেখো তাহলে দেখো প্রথম আমরা যেটা দেখে নেব যে আণবিক সংকেতটা, তাহলে প্রথম আমি লিখছি, দেখো আণবিক সংকেত যেটা দেওয়া আছে সেটা আমি লিখছি। ঠিক আছে, আণবিক সংকেত যেটা দেওয়া আছে সেটা কি দেওয়া আছে না C2H4O2, এটা হচ্ছে আণবিক সংকেতটা। এই আণবিক সংকেতটা দেখি আমাদের কিন্তু প্রথম জৈব যৌগটাকে ধারণা করতে হবে। কিভাবে ধারণা করতে পারছি, দেখো এখানে অক্সিজেন কটা আছে, 2টো আছে, তার মানে অক্সিজেন 2টো থাকলে আমরা কিভাবে লিখতে পারি COOH, এটা একটা কার্যকরী মূলক, যেটা হচ্ছে অ্যাসিডের কার্যকরী মূলক। ঠিক আছে, আর তার সঙ্গে কি যুক্ত থাকে, তার সঙ্গে কিন্তু একটা অ্যালকিল গ্রুপ যুক্ত থাকে। এই অ্যালকিল গ্রুপ মানে কি, অ্যালকিল গ্রুপ মানে হচ্ছে কার্বন হাইড্রোজেনের একটা যৌগ। ঠিক আছে, তাহলে কার্বন আর হাইড্রোজেন, এখানে দেখো কার্বন কটা আছে, 2টো আছে, তার মানে দেখো আমি এইটাকেই একটু পাশে লিখছি, তাহলে COOH আমি লিখে দিলাম। ঠিক আছে, এবং দেখো এখানে বলেছে 2টো কার্বন, তাহলে 2টো কার্বন আমি কিন্তু লিখে দিলাম। ঠিক আছে, তাহলে এই কার্বনটার দেখো 2টো অলরেডি হাত আমার হয়ে গেছে, তাহলে 4টে হাত করতে গেলে আমাকে কটা হাইড্রোজেন যুক্ত করতে হবে, এই কার্বনটার সঙ্গে 2টো হাইড্রোজেন যুক্ত করতে হবে, আমি করে দিলাম। এবার দেখো এই কার্বনটার ক্ষেত্রে অলরেডি একটা হাত আমার যুক্ত হয়ে গেছে, তাহলে 4টে করতে গেলে আমাকে কটা কার্বন হাইড্রোজেন যুক্ত করতে হবে, 3টে যুক্ত করতে হবে, আমি কিন্তু 3টে যুক্ত করে দিলাম। আশা করি তোমরা বুঝতে পারলে। এবার দেখো তোমরা ভালো করে খেয়াল করো, আমি কিন্তু এইটা একটা যৌগ আমি করলাম। এবার তোমরা ভালো করে খেয়াল করবে যে C2, এখানে দেখো আমার কটা কার্বন হয়ে গেছে, 2টো কার্বন, আর এখানে একটা কার্বন, তার মানে 3টে কার্বন হয়ে যাচ্ছে, তার মানে তোমরা বুঝলে যে এই যৌগটা কিন্তু হবে না। এবার দেখো COOH আমি বুঝলাম যে এইখানটা থেকে আমরা বুঝলাম অক্সিজেন যেহেতু 2টো আছে, আমি কিন্তু এইটাই একমাত্র করতে, যেহেতু এইটার মধ্যে একটা কার্বন আছে আর শুধুমাত্র কিন্তু আমি একটা কার্বন লিখতে পারি, তাহলে আমার 2টো কার্বন দেখো হয়ে যাচ্ছে। এবার দেখো এই কার্বনটার সঙ্গে অলরেডি কিন্তু একটা হাত আছে, তার মানে
4টে হাত করতে গেলে আমাকে এই কার্বনটার সঙ্গে কটা হাইড্রোজেন যুক্ত করতে হবে? 3টে হাইড্রোজেন। আমি করে দিলাম। এবার দেখো এইটার সাথে এইটা মিলছে কি, এখানে দেখো দুটো কার্বন, এই একটা কার্বন, এই একটা কার্বন, এখানে কটা হাইড্রোজেন? 4টে। তাহলে এখানে দেখো 3টে হাইড্রোজেন আর এখানে একটা হাইড্রোজেন, তার মানে 4টে হাইড্রোজেন পরমাণু হয়ে গেল। এখানে দুটো অক্সিজেন, এখানে দেখো দুটো অক্সিজেন পরমাণু, তার মানে এইটাই হচ্ছে আমাদের সঠিক যৌগ। আর এই যৌগটার নাম তোমরা কি জানো? না, এই যৌগটার নাম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। তাহলে আমি কিন্তু লিখে দিলাম অ্যাসিটিক অ্যাসিড। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার এইভাবে তোমরা একটু ক্যালকুলেশন করে নেবে। তাহলে এটা হচ্ছে রাফের মধ্যে তোমরা করলে। এবার কিন্তু আসল বিক্রিয়াটা আমার আসছে, তাহলে এটা আমি পেয়ে গেলাম। তাহলে এইটা আমি লিখে দিচ্ছি এখন CH3COOH। এটা কার সঙ্গে বিক্রিয়া করতে বলেছে? তার আগে বলে দিই যে অ্যাসিটিক অ্যাসিড কিন্তু জলে দ্রাব্য, এবং এটা কিন্তু সোডিয়াম বাইকার্বনেটের সঙ্গে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড তৈরি করে। সেই কারণেই কিন্তু আমি যেহেতু 3টে প্রমাণই পেয়ে গেলাম, সেই কারণে আমি এইটাই কিন্তু সঠিক যৌগ বলে লিখতে পারছি। তাহলে অ্যাসিটিক অ্যাসিড আমি লিখে দিলাম, তার সঙ্গে সোডিয়াম বাইকার্বনেটের আমি বিক্রিয়া করছি। তাহলে সোডিয়াম বাইকার্বনেটের বিক্রিয়া করলে কি তৈরি হচ্ছে? না, কার্বন ডাইঅক্সাইড কিন্তু তৈরি হচ্ছে। ঠিক আছে, এটা আমি একটা প্রমাণ হিসেবে লিখে দিলাম। আর নিচে আমি লিখে দিলাম কি, এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। ঠিক আছে, অ্যাসিটিক অ্যাসিড। এবার হয়তো তোমরা কোশ্চেন করতে পারো, আমি তো এখানে লিখে দিলাম অলরেডি অ্যাসিটিক অ্যাসিড, আমি কেন আবার এই বিক্রিয়াটা করলাম? যাতে পরীক্ষক বুঝতে পারেন যে তোমরা এটা সঠিক চিহ্নিত করেছো এই যৌগটাকে, জৈব যৌগটাকে, সেই কারণে কিন্তু এই বিক্রিয়াটা লেখাটা বেশি ভালো হবে। এবার যে পরের কোশ্চেনটা আছে দেখো, যে উত্তরটা তার মধ্যে লিখতে হবে যে জৈব যৌগটিকে শনাক্ত করো। তাহলে জৈব যৌগটি হলো অ্যাসিটিক অ্যাসিড, এবং পাশে কিন্তু এই সংকেতটা লিখে দেবে। ঠিক আছে, এবার পরের কোশ্চেনটা কি বলেছে? জৈব যৌগটির সঙ্গে ইথানলের বিক্রিয়ার শর্ত ও সমিত রাসায়নিক সমীকরণ লিখতে বলেছে। তাহলে জৈব যৌগটা আমি পেয়ে গেলাম। তাহলে CH3COOH আর একবার লিখতে হবে। তার সঙ্গে কার বিক্রিয়া বলেছে? না, ইথানল। ইথানলের সংকেত কি? না, CH3CH2OH। এটাকে অনেক সময় কি লেখা হয়? না, C2H5OH। নিচে তোমরা লিখে দেবে এটা হচ্ছে ইথানল। অনেক জায়গায় এই ইথানলটাকে কিন্তু ইথাইল অ্যালকোহল হিসেবেও লেখা থাকে, দুটোই কিন্তু একই। আর এইটা নিচে তোমরা লিখে দেবে অ্যাসিটিক অ্যাসিড। বিক্রিয়াটা কার উপস্থিতিতে হচ্ছে? সেটা কিন্তু কনসেন্ট্রেটেড বা গাঢ় H2SO4 এর উপস্থিতিতে হচ্ছে এবং তাপ দিতে হচ্ছে। তাহলে শর্তটা কি? গাঢ় H2SO4 এবং তাপ, এটা হচ্ছে ডেল্টার যে চিহ্নটা দিচ্ছি সেটা হচ্ছে তাপের চিহ্ন। বিক্রিয়া করে কি তৈরি করছে? না, বিক্রিয়া করে কিন্তু এস্টার তৈরি হচ্ছে। কিভাবে এস্টারটা তৈরি হচ্ছে দেখো, আমি তোমাদের একটু দেখিয়ে দিই। এই যে প্রথম আমি অ্যাসিটিক অ্যাসিডটা লিখছি, সেটা কিন্তু আমি প্রথমে লিখব। তাহলে এই অ্যাসিটিক অ্যাসিডের মধ্যে এই যে হাইড্রোজেনটাকে আমি বাদ দিচ্ছি, তাহলে প্রথম যেটা লেখা আছে আমি কিন্তু সেটা লিখে দিচ্ছি। তাহলে CH3C যেরকম আছে রেখে দিচ্ছি। এই হাইড্রোজেন আর এই যে ইথানলের OH, এই দুটো আমি বাদ দেবো। তাহলে অ্যাসিটিক অ্যাসিডের হাইড্রোজেন আর ইথানলের OH আমি কিন্তু বাদ দিয়ে দেবো, যেগুলো পড়ে আছে আমি লিখে দেবো। ঠিক আছে, তাহলে প্রথম আমি এইটা লিখলাম। আর এই যে যখন এইটাকে আমি ইথানলটাকে লিখছি, সেটা কিন্তু আমি পিছন দিক থেকে ঘুরিয়ে লিখবো। অর্থাৎ কীভাবে? OHটা আমি বাদ দিলাম, তাহলে পিছন দিক থেকে লিখবো বলেছি। তাহলে প্রথমে থাকছে কে? না, CH2 থাকছে, তারপরে কে থাকছে? না, CH3 থাকছে। ঠিক এইভাবে কিন্তু এস্টারগুলোকে লিখতে হয়। আশা করি তোমরা বুঝতে পারলে। যখন তোমরা হায়ার স্টাডি করবে তখন কিন্তু ঠিক এইভাবেই তোমাদের বুঝতে হবে যে অ্যাসিটিক অ্যাসিডের হাইড্রোজেন এবং অ্যালকোহলের বা ইথানলের যেটা OH আছে সেইটার দুটোকে আমি বাদ দেবো, এবং অ্যাসিটিক অ্যাসিড মানে অ্যাসিডের সামনে থেকে এবং অ্যালকোহলের কিন্তু পিছন দিক থেকে আমি লিখতে আরম্ভ করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো এই হাইড্রোজেন আর OH যুক্ত হয়ে গিয়ে কি হচ্ছে? না, H2 বা জল তৈরি হচ্ছে। আর এই যৌগটার নাম কি? ইথাইল অ্যাসিটেট। ঠিক আছে, ইথাইল অ্যাসিটেট, ইথাইল অ্যাসিটেট। এবং এটির গন্ধ কীরকম? না, পাকা কলার মতো গন্ধ, পাকা কলা গন্ধ। তোমরা কিন্তু নিচে এটাও লিখে দেবে সঙ্গে।
আশা করি বুঝতে পেরেছো। এই কোশ্চেনটা বারবার বলছি, ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে শর্তটা তোমরা লিখবে, কি বললাম, গাঢ় H2SO4 এবং তাপ, এই দুটো শর্ত লিখে দেবে। আর সমিত রাসায়নিক সমীকরণ মানে এইটা, ঠিক আছে? তাহলে এইটা তোমরা কিন্তু লিখে দেবে। এবার পরে কোশ্চেনটা আসছি, দেখো কি বলেছ, জৈব অজৈব যৌগের 3টি ধর্মের তুলনা করো। 3টি ধর্ম লিখতে বলেছে, জৈব যৌগ, আর একপাশে লিখেছি দেখো অজৈব যৌগ। জৈব যৌগের ক্ষেত্রে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম হয়, কারণ এরা হয় কি সাধারণত সমযোজী যৌগ। আর অজৈব যৌগগুলো সাধারণত কিন্তু তড়িৎযোজী যৌগ হয়, যার জন্য কিন্তু গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অপেক্ষাকৃত বেশি, লিখে দিয়েছি। এবার জৈব যৌগগুলো যেহেতু সমযোজী যৌগ, তারা কিন্তু জৈব দ্রাবকেই সাধারণত দ্রাব্য। দেখো সাধারণত জৈব দ্রাবকে দ্রাব্য, এটা আমি লিখে দিয়েছি। অজৈব যৌগগুলো যেহেতু সমযোজী যৌগ নয়, তড়িৎযোজী যৌগ, সেই কারণে এরা কোথায় দ্রাব্য হবে না, জলে দ্রাব্য, সেই কারণে এরা সাধারণত জলে দ্রাব্য, আমি লিখে দিয়েছি। এবার দেখো জৈব যৌগের ক্ষেত্রে যে বিশেষ গুণটা থাকে সেটা হচ্ছে এরা কিন্তু পলিমার গঠন করতে পারে। যেমন ধরো আমরা যে পলিথিনগুলো ইউজ করি রেগুলার বেসিসে, সেগুলো কিন্তু এই জৈব যৌগ থেকেই আসে, ঠিক আছে? সুতরাং এরা পলিমার গঠন করে। আর অজৈব যৌগগুলোর এদের এই ক্ষমতাটা নেই, সেই কারণে লিখেছি কি এরা পলিমার গঠনে অক্ষম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। অনেক সময় কিন্তু এই জৈব যৌগ অজৈব যৌগের পার্থক্যটা লিখতে দেয়, সুতরাং তোমরা কিন্তু এই 3টে ছাড়াও অনেক পার্থক্য আছে, সেগুলোও কিন্তু লিখতে পারো, কোনো অসুবিধা নেই। আর আজকের ভিডিওতে আমি যে কটা কোশ্চেন করালাম তার মধ্যে যদি কোনো জায়গা তোমাদের বুঝতে অসুবিধা হয়, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো।